অন্নদাতা অন্নদাতা তোমাদেরই অন্নদাতা। মাথার ঘাম পায়ে ফেলে আহার জোগাও চাষি ভাই, নিত্য তোমার পাশে দাঁড়ায় কে যেন হে চাষি ভাই অন্নদাতা। নবপ্রথায় চাষ করিয়া নতুন বীজের খোঁজা নিয়া অধিক ফসল ঘরে তুলতে সূচনা কে দেয় অন্নদাতা। শস্য রক্ষা পশুপালনে বিজ্ঞানেরই অনুসরণে উন্নতির শিখরে তোমায় এগিয়ে কে দেয় অন্নদাতা। বঙ্গ কৃষক ভারত মাতার মুকুটমণি হবে, সেই লক্ষ্যে পৌঁছে দিতে সহায় কে বা হবে অন্নদাতা 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 তোমাদেরই অন্নদাতা। রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতে দেখুন আজকের হেডলাইন্স। বনরাজা মুরগি পালন, বড় ধানে চাপান সার প্রয়োগ, খেসারি চাষের উন্নত প্রযুক্তি, আমাদের রাজ্যে যেসব ডালি শস্যগুলির চাষ হতো তার মধ্যে উল্লেখযোগ্য হলো খেসারি। খেসারির মধ্যে এক ধরনের টক্সিন থাকে যেটা শরীরের জন্য ক্ষতিকর, সেই জন্য অনেক কৃষক বন্ধুই এই ডালটি চাষ করতে চান না। কিন্তু এই ডালের কয়েকটি নতুন জাত উদ্ভাবিত হয়েছে যেগুলো মানুষের শরীরে কোনো ক্ষতি করে না। এইসব জাতগুলো কৃষক বন্ধুরা চাষও করছেন। খেসারি চাষের উন্নত প্রযুক্তির বিষয়ে জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রঘুনাথ সাধু খাঁ। বিভিন্ন গবেষণার মাধ্যমে ভারতবর্ষ তথা আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গবেষণার মাধ্যমে এই বিষমুক্ত খেসারি বীজ উৎপাদিত হয়েছে। বহরমপুর ডাল শস্য তৈলবীজ গবেষণা কেন্দ্রে নির্মল বলে একটি জাত, তারপর যে দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে রতন বলে একটি জাত, রায়পুরে আইজিকেভিতে মহাতুরা বলে একটি জাত। তো এগুলো প্রত্যেকটি বিষের মাত্রা খুব কম। এই সমস্ত জাতগুলি চাষ করা নির্ভয়ে যেতে পারে এবং এর কোনো ক্ষতিকারক দিক নেই। সমস্ত জাতগুলি কৃষকরা নির্ভয়ে চাষ করতে পারে। তো মূলত যেটা কৃষকরা খেসারি চাষ করে থাকেন, জমির মধ্যে ছিটিয়ে বুনে দেন। আমন ধান কাটার 15 থেকে 20 দিন আগে ছিটিয়ে বুনে দেন। ছিটিয়ে বুনে দিলেও প্রায় 3 থেকে 4 কুইন্টাল বিঘা প্রতি ফলন তারা পেয়ে যেতে পারেন সঠিকভাবে চাষ যদি পদ্ধতি অনুসরণ করেন। তার মধ্যে সঠিক মাত্রার বীজ, প্রতি বিঘেতে 8 থেকে 10 কেজি বীজ এবং সঠিক রাইজোবিয়াম জীবাণুর ব্যবহার, খেসারির জন্য যেটি সুপারিশকৃত সেই রাইজোবিয়াম জীবাণুর ব্যবহার। বীজটি আগের দিন ভিজিয়ে রেখে 8 কেজি বীজের জন্য প্রতি বিঘাতে যে সুপারিশকৃত বীজ আছে তার সাথে 200 থেকে যে ক্যারিয়ার মিডিয়া রাইজোবিয়াম, চারকোল মিডিয়া রাইজোবিয়াম 200 গ্রাম 8 কেজি বীজে মিশিয়ে ভালো করে ছাওয়ায় শুকিয়ে নিয়ে, বোনার আগে শুকিয়ে নিয়ে বোনা যেতে পারে। তাতে গাছের চেহারা ভালো, অর্থাৎ নোডিউল ফিক্সেশনটা বেটার হয় এবং অধিক ফলন পাওয়া যায়। এবং বোনার পরে যখন ধান কেটে নেওয়া হয়, ধান কেটে নেওয়ার পরে যখন গাছ অল্প একটু মাথাচাড়া দেয়, সেই সময় যদি একটি গোলা সার যেটি বাজারে পাওয়া যায় এখন 19-19-19 1% হারে তারা যদি স্প্রে করে দিতে পারেন একবার, অথবা 1% হারে ইউরিয়া, অথবা যদি ডিএপি 2% হারে স্প্রে করে দিলে একবার, গাছের চেহারা খুব ভালো হয় এবং ফলন ভালো হয়। খুব সহজে খেসারির চাষ করা যায় এবং বর্তমানে খেসারি ডালের দাম বাড়ছে, যদিও বাজারে খেসারির ডাল হিসেবে সেভাবে পাওয়া যায় না, তবে কৃষক বন্ধুরা বিক্রি করায় খুব একটা অসুবিধায় পড়েন না, যেহেতু এটি অন্যান্যভাবে ব্যবহৃত হয়ে যায়। এই সমস্ত বিষমুক্ত যেমন নির্মল, রতন, মহাতুরা এবং আমরা বর্তমানে দেখেছি এই ধরনের সাদা ফুলের যে জাতটি খুব শীঘ্র এটা
অ্যাডভান্স স্টেজে রয়েছে রিলিজ করার জন্যে। তো আগামী দিনে আমরা আশা করব যে পশ্চিমবঙ্গে খেসারির চাষ আরও বৃদ্ধি পাবে, কেন ডাল শস্য যতগুলো ডাল শস্য আছে রবি ডাল শস্য তার মধ্যে খেসারির ফলন সর্বাপেক্ষা বেশি পশ্চিমবঙ্গে। এবং বিঘাতে যদি 3 থেকে 4 কুইন্টাল ফলন যদি ধরা হয়, যদি 30 থেকে 35 টাকা প্রতি কেজি দরে বিক্রয় করতে পারেন, সেভাবে বলা যায় পুরোটাই তাদের ক্ষেত্রে লাভ। খেসারিতে খরচ নেই বললে, শুধু বুনে দেওয়া ছাড়া কোনো এবং তুলে আনা ছাড়া আর কোনো খরচ নেই বললেই চলে। এই সমস্ত উন্নত জাতগুলো যদি তারা চাষ করে, যেগুলো ফলন অধিক ফলন পাশাপাশি বীজমুক্ত, কৃষকরা আরও বেশি লাভ করতে পারবেন এবং পশ্চিমবঙ্গে খেসারির এলাকা আরও বৃদ্ধি পাবে। চাষ দিয়েও করা যায় এবং তাতে আরও বেশি ফলন পাওয়া যায়। যেহেতু পায়রা ফসল হিসেবে চাষ করা হয়, কৃষকদের সার প্রয়োজন হয় না। যারা চাষ করবেন জমিতে, মানে মাটি চাষ দিয়ে, তাদের জন্য আমরা সাধারণভাবে যে সুপারিশকৃত পশ্চিমবঙ্গ সরকারের যে 20-40-40-20 NPK S মানে সালফার, এইটি দিলেই হয়। এবং বলতে পারা যায় সেভাবে কোনো রোগ পোকা খেসারিতে আক্রমণ করে না। একমাত্র দেখা যায় ফল ছিদ্রকারী পোকা পরবর্তীকালে আক্রমণ হতে পারে। তবে তাছাড়া জলসেচের প্রয়োজন খেসারিতেও প্রয়োজন হয় না, কিন্তু যদি একান্তই যদি জলসেচের হয়, তাহলে ফুল আসার আগে কৃষক বন্ধুরা একবার সেচ দিতে পারেন, কিন্তু ফুল আসার পরে কখনোই নয়। তো এখন দেখা যায় শাক হিসেবেও খেসারির ব্যবহার একটা হয়। সেই শাক হিসেবে কেটে নিলেও তাতেও যে গাছটি থাকে, যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়, তাহলে সেখান থেকে যে ফলন পাওয়া যাবে তাতে তাদের লাভের পরিমাণ অনেক বাড়বে। তো দেখা গেছে যারা শাক হিসেবে বা গোখাদ্য হিসাবে ওটিকে ব্যবহার করেন, যে 60 থেকে 70 দিনের মধ্যে তারা কেটে নিয়ে এটিকে গোখাদ্য হিসেবে বা শাক হিসেবে ব্যবহার করে পরবর্তী ফসলে চলে যেতে পারেন। আমাদের এখানে প্রায় আমরা 300 ধরনের জাত আমরা এখানে পরীক্ষা করছি খেসারির। ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা এই সমস্ত জাতগুলো বিভিন্ন ফুলের রঙেও আছে এখানে খেসারির, যেরকম গোলাপি, সাদা, নীল, এছাড়াও বিভিন্ন ধরনের ফুলের কালারও আছে এগুলোর মধ্যে। তো এগুলো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে সঠিক জাত, যেখানে বিষমুক্ত জাত আমরা এবং স্বল্প মেয়াদি জাত আমরা যাতে কৃষকদের জন্য তৈরি করতে পারি। খেসারিতে প্রায় 15 থেকে 20% পরাগ মিলন ঘটে যেতে পারে মৌমাছির দ্বারা, যে কারণে খেসারির বীজ উৎপাদনে সতর্কতা অবলম্বন করতে হয়। আমরা এখানে দেখছেন যে আমরা মশারির মধ্যে এটা করছি, মশারি দিয়ে ঢেকে দিয়ে বিভিন্ন জাতকে, যাতে করে এই পরাগ মিলনটা আমরা আটকাতে পারি এবং ভ্যারাইটির যেটা মেনটেন হয়। তো কৃষক বন্ধুদেরও মাথায় রাখতে হবে যে ভালো বীজটি যেন পায়, যেটি মিশে না যায়। কারণ বাইরে যদি একাধিক জাত আশপাশের ক্ষেতে থাকে, তাহলে কি হয় যে জাত মৌমাছির পরাগ মিলন দ্বারা নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ তার শুদ্ধতা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্যে ভালো বীজ সংগ্রহ করতে হবে, যেখানে সঠিকভাবে বীজ উৎপাদন করা হয়। সেই বীজ সঠিকভাবে যে উৎপাদিত হচ্ছে বিভিন্ন সরকারি খামারে অথবা বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানে, তাদের বীজ ব্যবহার করলে অধিক ফলন পাওয়া সম্ভব। এখন একটু বিরতির পর থাকছে বনরাজা মুরগি পালন। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। আমাদের রাজ্যের অনেকে মুরগি পালনকে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন। মুরগির বনরাজা জাতটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। মাংসের জন্য এর পালন করা হয়। এই জাতের মুরগি দেশি মুরগি হিসেবে বাজারে বিক্রি হয়। কম সময়ে এই মুরগি বাজারজাতও করা যায়। পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শুভ্রাংশু পান এই জাতের মুরগি বিজ্ঞানসম্মত পালন প্রযুক্তি নিয়ে জানালেন। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অর্থানুকূল্যে এখানে বনরাজা জাতের মুরগির একটি ব্রিডিং ফার্ম আছে। এই ব্রিডিং ফার্মের প্রধান উদ্দেশ্য হলো
এখান থেকে এই বনরাজা জাতের মুরগির একদিনের বাচ্চা উৎপাদন করে বিভিন্ন জায়গায় এই বাচ্চা সাপ্লাই করা। এই মুরগিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটা পশ্চিমবাংলার জল হাওয়াতে ঠিকমতো খাপ খাইয়ে চলতে পারে এবং মুক্তাঙ্গন পদ্ধতিতে পালন করা যায়। এটাকে ডুয়াল পারপাসের হিসেবে ব্যবহার করা যায়। এই মুরগির দেহের বারও ভালো, আবার এরা বছরে 145 থেকে 150টা ডিমও দিতে পারে। বৈজ্ঞানিক ভিত্তিতে এদের যে পরিমাণ এবং যে গুণগত মানের খাবার দেয়া প্রয়োজন, সেই খাবার যদি এদের দেয়া যায় তাহলে দেখা যায় যে এরা 3 মাস বয়সে 1.5 কেজি ওজন এরা খুব সহজেই পৌঁছে যেতে পারে। এবং এই মুরগির মাংসের স্বাদ অন্যান্য মুরগির মাংসের স্বাদের থেকে ভালো এবং এর চাহিদাও খুব বেশি, যার ফলে যারা ক্ষুদ্র চাষি তারা এই মুরগি গতানুগতিক ব্রয়লার ফার্মিংয়ের থেকে সরে এসে এই রঙিন মুরগি পালন করে তারা ভালো আয়ের রাস্তা দেখছেন। মুরগির সাইজ বড় হওয়ার জন্যে এদের ডিমের সাইজও বড় এবং ডিমের স্বাদও এমনি গতানুগতিক যে পোলট্রির মুরগির ডিমের যা স্বাদ তার থেকে এর স্বাদ উন্নত ধরনের, যার ফলে ডিমেরও একটা চাহিদা আছে। এই ফার্ম থেকে বর্তমানে একদিনের বাচ্চা 12 টাকা দরে এখান থেকে বিক্রি করা হয়। যে সমস্ত মুরগি পালক এই ধরনের বাচ্চা নিতে চান তারা আমাদের সঙ্গে অ্যাডভান্স যোগাযোগ করলে আমরা তাদেরকে দিনক্ষণ বলে দিতে পারবো। সেই দিনক্ষণে এসে তারা তাদের প্রয়োজনীয় বাচ্চা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবে। ডিম দেবার বয়স সাধারণত 5.5 থেকে 6 মাস বয়সে এরা ডিম দেবে। তো সেই বয়স বা তারপরেও যদি রাখতে চান তাহলে কিন্তু এদিকে মুরগি প্রতি 3.5 বর্গ ফুট জায়গা এদের দিতে পারলে ভালো হয়। আর যদি ভাবেন যে না ব্রয়লার হিসেবে এগুলোকে রাখবো এবং ওই 3 মাস বয়সে বা তারও আগে এগুলো বিক্রি করে দেব, তাহলে কিন্তু 2 থেকে 2.5 স্কোয়ার ফুট জায়গায় এদের জন্য যথেষ্ট। এদের খাবার দেশি মুরগির খাবারের মতোই, আপনি যদি বাজার থেকে কেনা খাবার দেন তাহলে তো তৈরি খাবার পাওয়া যাবে, কিন্তু সেই খাবারের দাম অনেক সময় বেশি হয়। তো আপনি আপনার বাড়িতে যে সমস্ত চালের খুদ, গম বা মাছের গুঁড়ি বা এর সঙ্গে মিনারেল মিক্সচার, ভিটামিন এই সমস্ত মিশিয়ে বা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আপনি খাবার বানাতে পারেন। সবথেকে ভালো হয় যদি এদিকে দিনে কয়েক ঘন্টা বাইরে চড়তে দেওয়া যায়, ঘুরে ফিরে বেড়াতে দেওয়া যায়, তাহলেও কিন্তু এদের খাবারের প্রয়োজন এরা অনেকাংশে মিটিয়ে ফেলতে পারে। আর এদের স্বাস্থ্য রক্ষার জন্যে যে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন, যারা আমাদের কাছে মুরগির বাচ্চা নিতে আসবেন সেইভাবে আমি তাদের বলে দিতে পারবো আমরা যে কি কি ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন এবং এদের কৃমিনাশক ওষুধ কী কী খাওয়ানোর প্রয়োজন। সেই সমস্ত ব্যবস্থাবিধি যদি আপনারা অনুসরণ করেন তাহলে খুব স্বাভাবিকভাবেই দেশি মুরগির থেকে এদের উৎপাদনের ক্ষমতা বেশি হওয়ার দরুন আপনাদের উৎপাদন বেশি পাবেন এবং লাভের পরিমাণও বেশি হবে। স্থানীয়ভাবে উপলব্ধ যে সমস্ত মুরগির ঘর বানানোর উপকরণ, সেই উপকরণ ব্যবহার করে আপনি খুব সহজেই এই ঘর বানাতে পারেন এবং আপনার জায়গা যেরকম হবে সেই রকমভাবেই ঘর বানানো যেতে পারে। এবং যদি চারদিকে গাছের ছায়ার একটু ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু গরমের সময় এই মুরগিগুলো ভালোই থাকবে। এদের জন্য কোনো বিশেষ ধরনের যে ঘরবাড়ির প্রয়োজন তেমন কিছু নেই। যদি তাদেরকে আপনি সারাদিন ছেড়ে রাখতে পারেন তাহলে তো ভালোই হয়। তাদেরকে রাত্রিবাসের জন্য একটা সামান্য জায়গা, সেই জায়গা ধরুন যদি মুরগি প্রতি আপনি 1.5 থেকে 2 স্কোয়ার ফুট দিতে পারেন শুধু রাত্রিবাসের জন্য, তাহলেই যথেষ্ট। এবং ডিম পাড়ার জন্য একটা ব্যবস্থা করে দিতে হবে, সহজেই এরা ডিম পাড়তে পারবে এবং আপনি ডিমগুলো অক্ষত অবস্থায় পেতে পারবেন। দিনে 2 বার করে খাবার দেবেন, সকালে একবার বিকেলে একবার 2 ভাগ করে দেবেন। আর পরিষ্কার জল যাতে সবসময় যারা খেতে পায় সেই ব্যবস্থাটা করবেন। আর এদের ভ্যাকসিন এবং কৃমিনাশক ঔষধ রুটিন মাফিকভাবে এদিকে দেওয়া। আর এরপরেও যদি কোনো রকম কোনো অসুস্থতা দেখা যায় খুব স্বাভাবিকভাবেই প্রাণী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে সেই রকম ব্যবস্থা আপনাকে নিতে হবে। অত্যধিক যদি গরম পড়ে ওরা একটু বেশি কষ্ট পায়, হাঁপাতে থাকে এবং ডিমের পরিমাণ কমতে পারে। যদি চারপাশে গাছের ছায়ার ব্যবস্থা করা যায় যাতে সরাসরি রোদ ওই টিনের উপরে না পড়ে তাহলে কিন্তু ভেতরটা অনেক আরামদায়ক হবে। এছাড়া যদি খড় ব্যবহার করেন, খড় ব্যবহার করলেও কিন্তু ঘরের ভেতরটা অনেক ঠান্ডা হবে। যে ঘরের ভেতরের তাপমাত্রা 33-34 ডিগ্রি পর্যন্ত এদের তেমন কিছু অসুবিধা হয় না।
কিন্তু যদি তার বেশি তাপমাত্রা, ঘরের ভেতরের তাপমাত্রা চলে যায়, তাহলে বনরাজা জাতের মুরগি একটু হাঁপাতে পারে। তো আপনাকে সেই ধরনের ব্যবস্থা নিতে হবে, যাতে বায়ু চলাচলটা ঠিক রাখতে হবে, কোনো অবস্থাতেই যেন বায়ু চলাচলটা না কমে। 22 দিনের বয়সে যখন মুরগির বাচ্চা তাদের দেওয়া হচ্ছে, তখন তাদের জেনে নিতে হবে কী কী ভ্যাকসিন দেওয়া হয়েছে, কী কী ভ্যাকসিন তারপরেও বাকি আছে। যে ভ্যাকসিনগুলো বাকি থাকবে সেই ভ্যাকসিনগুলো দিতে হবে। আর কৃমিনাশক ঔষধ তাদেরকে ঠিকমতো খাওয়াতে হবে যে সময়ে সময়ে। আর 3 নম্বর হচ্ছে মুরগির দিকে একটু নজর রাখা। এই দুটো ব্যবস্থা নেওয়ার পরেও যদি কোনোভাবে কোনো রকম অসুস্থতা দেখা যায়, তো তাৎক্ষণিক সেই ব্যবস্থা নিতে হবে। কক্সিডিয়ার একটা ভয় থাকে, সেই কক্সিডিয়া 6-7 মাস পর্যন্ত কক্সিডিয়ার একটা ভয় থাকে। তো এই সময় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে এরা কক্সিডিয়াতে আক্রান্ত না হয়ে যায়। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকেরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। নদিয়া জেলার রানাঘাট থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন অমর রায়। তিনি শশা চাষ করেছেন। এখন তার শশার জমিতে লাল পোকার উপদ্রব দেখা দিয়েছে। এর নিয়ন্ত্রণ কিভাবে করবেন সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। লাল পোকা হলো কুমড়ো জাতীয় ফসলের একটি ক্ষতিকারক কীট। পূর্ণাঙ্গ পোকা শশা গাছের বীজপত্র, কচি পাতা ও ফুল খেয়ে নষ্ট করে দেয়। পূর্ণাঙ্গ স্ত্রী পোকা গাছের গোড়া সংলগ্ন ভেজা মাটিতে ডিম পাড়ে। ডিম ফুটে কীড়াগুলি বেরিয়ে এসে শিকড়, মাটির ভেতরের কাণ্ড ও মাটি স্পর্শ করা ফলকে ক্ষতি করে। এছাড়া পূর্ণাঙ্গ পোকাগুলি শশা গাছের পাতার ক্লোরোফিল অংশ খেয়ে ফেলে। মারাত্মকভাবে আক্রমণ হলে সমগ্র পাতাটি জালিকার মতো হয়ে যায়। এর ফলে গাছের সালোক সংশ্লেষ ঠিকমতো হয় না, গাছের বৃদ্ধি ও ফলের সংখ্যা কমে যায়। প্রায় সারা বছর ধরেই বিভিন্ন কুমড়োগোত্রীয় ফসল চাষ করা হয়। তাই কোনো জমিতে একটি ফসল উঠে গেলে এই কীটটি অনায়াসে আশ্রয়দাতা ফসল পেয়ে যায়। তাই পোকার নিয়ন্ত্রণে সুসংগত ব্যবস্থা অবলম্বন করতে হবে। শশা চাষের জন্য নির্বাচিত জমি গভীরভাবে কর্ষণ করে রোদ খাওয়াতে হবে এবং পূর্ববর্তী ফসলের অবশিষ্টাংশ তুলে পুড়িয়ে ফেলতে হবে। শশার বীজ একক এলাকায় নির্দিষ্ট সংখ্যক বপন করতে হবে। জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জমিতে আগাছা দেখা দিলে তা নিড়েন দিয়ে তুলে ফেলতে হবে। গাছের বয়স অনুযায়ী সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। অতিমাত্রায় নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করলে এই কীটটির প্রকোপ বাড়ে। শশার জমি নিয়মিত পরিদর্শন করতে হবে। যদি পোকার আক্রমণ দেখা যায়, সেক্ষেত্রে পূর্ণাঙ্গ পোকা সংগ্রহ করে বিনষ্ট করতে হবে। এই পোকার নিয়ন্ত্রণের জন্য সবচাইতে ভালো উপায় হল আক্রান্ত গাছে কেরোসিন মিশ্রিত ছাই প্রয়োগ করা। এই পোকা আক্রমণের শুরুর দিকে 10,000 ppm এর নিমজাত কৃষি বিষ 1 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে সুফল পাওয়া যায়। এছাড়া গাছের গোড়া সংলগ্ন মাটিতে নিমজাত কৃষি বিষ স্প্রে করলে এই পোকার ডিম নষ্ট হয়। রাসায়নিক উপায়ে কুমড়োর লাল পোকা নিয়ন্ত্রণে ক্লোরোপাইরিফস 2.5 মিলিলিটার বা কার্বারিল 2.5 গ্রাম অথবা ট্রাইজোফাস 1 মিলিলিটার প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে। কীটনাশক দ্রবণে অবশ্যই স্টিকার মেশাতে হবে। এখন আবার বিরতির পর থাকছে বোরো ধানে চাপান সার প্রয়োগ। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আমাদের রাজ্যে 3টি মরশুমে ধান চাষ করা হয়, তবে অন্যান্য মরশুমের থেকে বোরো ধান চাষের ব্যাপকতা অনেকটাই বেশি। এখন ধানের বৃদ্ধি দশা চলছে। এই সময় মাধ্যমিক পরিচর্যার সময়, সঠিক সময় লাগানো ধানে দ্বিতীয়বার চাপান সার প্রয়োগের সময় হয়ে গেছে। কোন সার কতটা পরিমাণে জমিতে প্রয়োগ করবেন সে বিষয়ে জানালেন উত্তর 24 পরগনা জেলার মিনাখা ব্লকের সহ কৃষি অধিকর্তা অনামিকা বোস।
বোরো ধান চাষে আমরা সাধারণত 52:26:26 অর্থাৎ 52-26-26 এই অনুপাতে এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ সার প্রয়োগ করে থাকি। এই সারটা আমরা একবারে প্রয়োগ করি না, প্রয়োগ করি 3 বারে। 52-26-26 একর প্রতি, অর্থাৎ যেটা বিঘাতে করলে দাঁড়ায় একরে 115 কেজি মতন ইউরিয়া সার, 150 কেজি মতো সিঙ্গেল সুপার ফসফেট এবং 40 কেজি মতো মিউরিয়েট অফ পটাশ, এটা হলো একর প্রতি। এবার একে 1/3 করে নিলে আমরা পেয়ে যাব যে বিঘা প্রতি আমাদের সার কত লাগবে। সেক্ষেত্রে ধরুন ইউরিয়া প্রায় 30-35 কেজি মতো লাগবে, এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট লাগবে বিঘা প্রতি 50 কেজি মতো এবং এমওপি লাগবে 13-14 কেজি মতো। এক্ষেত্রে ইউরিয়া সারটা আমরা যেটা করি 3টে ভাগে দিয়ে থাকি। টোটালটার 1/4 দিই মূল জমি তৈরির সময়, 2/4 দিই চাপান সার হিসেবে প্রথম চাপানের হিসেবে এবং 1/4 দিই দ্বিতীয় চাপানের সময়। ফসফেট সার আমরা জানি যে এটা গাছের বা উদ্ভিদের খাদ্য হিসেবে রূপান্তরিত হতে অনেক সময় লাগে, ফলে ফসফেট সারটা কিন্তু যখন মূল জমি তৈরি করব তখনই সম্পূর্ণটা অর্থাৎ বিঘা প্রতি 50 কেজি যেটা সিঙ্গেল সুপার ফসফেট টোটালটাই আমরা দিয়ে দেব। প্রথম চাপানের সময় অর্থাৎ চারা রোয়া করার 25 থেকে 30 দিনের মধ্যে প্রথম চাপান সার দিই নাইট্রোজেন সারের 2/4 অর্থাৎ হাফ অংশ, এবং পটাশ সার বা ফসফেট এখানে কিন্তু দেওয়ার মতো কিছু থাকে না। চারা রোয়া করার 55 দিনের মাথায় প্রথম চাপান দেওয়ার 1 মাস বাদে মোটামুটি আমরা দ্বিতীয় চাপানটা দিই। সেক্ষেত্রে আমরা যেটা দিই সেটা হচ্ছে নাইট্রোজেন সারের যে 1/4 যেটা পড়ে থাকে সেটা এবং পটাশ সারের যে 2/3 পড়ে থাকে সেই সারটা আমরা এখানে প্রয়োগ করি। সেটা যদি আমরা হিসাব করে দেখি 52-26-26 এনপিকে যদি আমরা কনভার্ট করি ইউরিয়া এসএসপি এমওপিতে, তাহলে এর পরিমাণটা দাঁড়ায় বিঘা প্রতি 10 কেজি ইউরিয়া এবং 7 কেজি মিউরিয়েট অফ পটাশ। এটা আমরা দ্বিতীয় চাপান হিসেবে বোরো ধানের ক্ষেত্রে এই পরিমাণ সার আমরা অ্যাপ্লাই করব। যদি গাছ খুব বেশি পরিমাণে সবুজ থাকে তাহলে কিন্তু আমরা চাইলে প্রথম বা দ্বিতীয় চাপান যদি প্রয়োজন বোধ করি নাও দিতে পারি, কারণ গাছ বেশি সবুজ থাকলে এবং তার উপরে যদি আমরা ইউরিয়া সারটা প্রয়োগ করি তাহলে দেখা যায় যে গাছ আরও বেশি রসালো হয়ে যায়, আরও বেশি সবুজ হয়ে যায় এবং সেক্ষেত্রে রোগ পোকার আক্রমণটা অনেক বেশি হয়। আবার একইভাবে এটাও বলার যে পটাশ সার কিন্তু আমরা অতি অবশ্যই এই গাছে যখনই গোল হতে শুরু করবে, থোড় আসা শুরু হবে, তখনই কিন্তু আমরা পটাশ সারটা অবশ্যই দেব। এই সময় যদি আমরা দিই তাহলে যে থোড়টা আসবে বা পরবর্তীতে যে শীষ আসবে বা ফুল ফল আসবে, সেক্ষেত্রে গাছ সেই ফুল বা ফল ধরে রাখার ক্ষমতা পাবে। অর্গ্যানিক সার বা জৈব সার আমরা চাপানে সেভাবে দিই না। যখন মূল জমি তৈরি করি তখনই প্রতি শতকে 10 কেজি হারে ভার্মি কম্পোস্ট অথবা কম্পোস্ট সার এগুলো আমরা প্রয়োগ করে থাকি। সেক্ষেত্রে চাপানে আলাদা করে আমি জৈব সার প্রয়োগ করার কথা চাষিদেরকে রেকমেন্ড করব না। কোনো মতেই গাছে থোড় আসার পর বা ফুল এসে যাওয়ার পর আমরা কিন্তু গাছকে ডিস্টার্ব করতে পারবো না। সেই কারণেই এই সময়টা 55 দিন এটা বেঁধে দেওয়া হয়েছে যে এই সময় দিলে সব থেকে ভালো। সেটা 1-2 দিন হয়তো এদিক ওদিক হতে পারে, তবে খুব বেশি এদিক ওদিক না যাওয়াটাই বেটার। গাছে একবার ফুল আসলে তাকে ডিস্টার্ব করা ঠিক নয়। যখনই আমরা চাপান সার দেব তখনই আমরা আগে কি করব, জমিতে যদি আগাছা থাকে তাহলে সেটাকে হাত নিড়ানি দিয়ে বা অন্য কোনো মেশিন দিয়ে যদি সম্ভব হয়, যদি স্পেসিং বেশি থাকে, সারি থেকে সারির দূরত্ব যদি বেশি থাকে, তাহলে যে কোনো মেশিন, কোনো উইডার বা প্যাডি উইডার এগুলো ব্যবহার করতে পারি। যদি তা না থাকে তাহলে ম্যানুয়াল লেবার অর্থাৎ হাত দিয়ে আমরা আগাছাগুলোকে মাটি থেকে সরিয়ে দিতে পারি। আগাছাগুলোকে তুলে নিয়ে সরানোর পর তারপর আমাদেরকে জলটাকে ছিপছিপে রেখে তখন এই সারটা প্রয়োগ করতে হবে। চাপান সার প্রথম এবং দ্বিতীয় প্রয়োগ করতে হবে এবং সার দেবার পরে আমাদেরকে একটুখানি মাটিটা ভালোভাবে ঘেটে দিতে হবে এবং তারপরে আমাদেরকে জলসেচ দিতে হবে। তবে আস্তে আস্তে এই যে সারটা সেটা গাছের খাদ্যে পরিণত হবে। আমাদের এই সুন্দরবন ব্লকগুলির ক্ষেত্রে যেটা একটা সমস্যা দেখা যায় যে নোনা মাটির সমস্যা, মাটিতে লবণাক্ততাটা বেশি থাকে অনেক। সেক্ষেত্রে চাষি ভাইদের কাছে আমাদের যেটা পরামর্শ থাকবে তা হলো মাটিতে কখনোই কিন্তু শুকনো করা চলবে না, সবসময় মাটিতে ছিপছিপে জল দাঁড় করিয়ে রাখতে হবে। এক্ষেত্রে এমনি সার প্রয়োগের মাত্রায় সেরকম কোনো পার্থক্য নেই, যা বোরো ধানের ক্ষেত্রে, মাঝারি মধ্যমেয়াদী ধানের ক্ষেত্রে এবং মাঝারি মানের জমিতে যে সার প্রয়োগ করা হয় সেই ডোজটাই এখানে বলা হয়েছে এবং সেটাই এখানেও মেনটেন করতে হবে। তবে পটাশ সারটা অতি অবশ্যই দিতে হবে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, ইটিভি নিউজ বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টটেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।